আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আমাদের সাপ্তাহিক আড্ডার দিন। আমাদের আজকের আড্ডার বিষয়বস্তু হচ্ছে নিউমোনিয়া। বরাবরের মতো একই ঘোষণা বারবার। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের মধ্যে যারা আছেন তারা যে কোনো সময় প্রশ্ন করতে পারেন। আর যারা হচ্ছে পরবর্তীতে অংশগ্রহণ করবেন অথবা দেখবেন, তারা তাদের কথাগুলো কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের সময় অনেকটাই শেষ, সময় অনেকটাই আসলে নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় নিউমোনিয়া। আজকের আলোচনা একটু সারপ্রাইজিং আছে। সেটা সারপ্রাইজ আছে এরকম যে আব্দুল মোতালেব ভাই আলোচনা করবেন। আলোচনার মাঝখানে আমরা এক ভাইকে পরিচয় করে দেব। তিনিও আমাদের মধ্যে কিছু তথ্য তুলে ধরবেন ইনশাআল্লাহ। বাদ বাকি আমরা যখন আসবে তখন আমরা আরো পরিষ্কারভাবে আপনাদেরকে অবগত করব। এখন আমরা চলে যাচ্ছি নিউমোনিয়া। আব্দুল মোতালেব ভাই। আসসালামু আলাইকুম। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস এর পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। তো আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রামের যে মূল আলোচনা সেটা হচ্ছে নিউমোনিয়া। আমরা নিউমোনিয়া কথাটা এর জন্য আমরা সিলেকশন করলাম, যেমন শীতের সময় এটার প্রাদুর্ভাবটা একটু বেশি হয়। আরো একটা মজার বিষয় হচ্ছে যে আমরা নিউমোনিয়া মানেই হচ্ছে বৃদ্ধ মানুষকে না, সরি, শিশুদেরকে বোঝায় যে নিউমোনিয়াটা শিশুদেরই রোগ। তো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ যে শুধুমাত্র শিশুদের জন্যই নিউমোনিয়া রোগ। নিউমোনিয়া হচ্ছে শিশুদেরই না, বৃদ্ধদেরও এটা হয়ে থাকে। তো যাই হোক, আমরা ভাই মাঝ বয়সের লোকজনদের হয় না? হয় খুব কম। হ্যাঁ, যদি শতকরা আপনি ধরেন তাহলে পরে 80% হচ্ছে 5 বছরের নিচে, আর হচ্ছে 70 বছর বা 60 বছরের উপরে, এই এই মাঝখানে হচ্ছে আক্রান্ত হয়। আর মধ্যবয়সী যারা আছে তারা এই 30%, 15% আর কি। তো যাই হোক, নিউমোনিয়া যেহেতু আপনাদের সামনে ছবি দেওয়া আছে, এইটাকে একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আর বুঝতে পারবেন যে আসলে নিউমোনিয়াটা কেমন ভাবে তৈরি হয়। তো আমি আগে নিউমোনিয়াটার কি জিনিস সেটা আগে আপনাদেরকে বুঝিয়ে দিই। নিউমোনিয়াটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাজেটিভ অর্গান এবং নিউমোকাইস, তারপরে স্ট্রাফিলোকাইস, তারপরে যে মাইক্রো ব্যাকটেরিয়াস, টিউবারকুলোসিসের প্রভৃতি নানা ধরনের জীবাণুর কারণে এবং মূলত ফুসফুসে এক ধরনের প্রদাহ হয়। আর এই সংক্রমণের অবস্থাকেই নিউমোনিয়া বলে। আমরা যদি সহজ ভাষায় যদি বলি তাহলে একটু লক্ষ্য করেন, ছবির দিকে লক্ষ্য করেন, দেখেন যে ফুসফুসের কিছু একটা অংশ আছে, একটা দেখেন নরমাল দেওয়া আছে আর একটা হচ্ছে অ্যাবনরমাল দেওয়া আছে। এই হচ্ছে নিউমোনিয়ার হলো ফুসফুসের এক বা উভয় পার্শ্বে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকে সংক্রান্ত সৃষ্টি প্রদাহ, যা বায়ু বা অক্সিজেন গুলোকে তরল বা পুজে পরিপূর্ণ করে দেখে। তাতে শ্বাস প্রশ্বাসের যে কষ্টটা তৈরি হয় সেটা হচ্ছে নিউমোনিয়া। আচ্ছা, এটার মূল কারণ আমি বলেই দিলাম, ব্যাকটেরিয়া, ভাইরাস, যেমন ইনফ্লুয়েঞ্জা বলেন বা কোভিড-19 বলেন বা ছত্রাকের কারণে এটা প্রাদুর্ভাব হয়। আরো কিছু বিশেষভাবে এটার কারণ তৈরি হতে পারে, যেমন ক্যাজেটিভ অর্গানিজমের হিসেবে বিভিন্ন ধরনের ভাগ করা হয়েছে।
ভাগ করা গেলেও অর্গানিজম গুলো নিউমোক্রাইস, তারপর হচ্ছে আপনার ফ্লিন্ডাইস, স্টাফিলোকাইস, মাইক্রোব্যাকটেরিয়াস, টিউবারকুলোসিস এবং মাইক্রোপ্লাজমা, নিউমোনিয়া, অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিমিবা, হিস্টোরিক্যাল প্রভৃতি কারণে এই হচ্ছে নিউমোনিয়া হয়ে থাকে। আর এদের যদি আমরা ডাইলেশন করি যে আসলে কিভাবে আমরা হচ্ছে নিউমোনিয়াটা হয়েছে, এটা যদি আমরা করতে যাই, ডায়াগনোসিস করতে যাই বা নির্ণয় করতে যাই, তাহলে আমরা প্রথমত ডাক্তার, যিনি ডাক্তার সে হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে ফুসফুসের যে শব্দ যে পরীক্ষা করে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ঘড় ঘড় শব্দ, সাঁই সাঁই শব্দ, এটা হয়ে থাকে। তারপর হচ্ছে বুকের এক্স-রে করে, যে বুকের এক্স-রে হচ্ছে নিউমোনিয়ার তার গভীরতাটা বোঝানোর জন্য বা সংক্রমণটি গভীরতা রক্ষা করে দেখার জন্য। রক্ত পরীক্ষা করে, রক্তের যে শ্বেতকণিকা আছে সেই শ্বেতকণিকার সংখ্যাটা দেখে। তারপর হচ্ছে কফ পরীক্ষার মাধ্যমে। আর যদি এখানে আরেকটু কিছু বলি, যেগুলা কারণের আমি আরো একটু কিছু ছাড়া ফেলেছি, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ আমি বলি। মানে পরিস্থিতির উপরে, যেমন আমি শুরুতে একটা কথা বলেছি যে 5 বছরের নিচে এবং 60 থেকে 70 বছরের ঊর্ধ্বে, 70 বছরের ঊর্ধ্বে এই রোগের আক্রান্ত বেশি হয়। স্ত্রী পুরুষ সমানভাবে আক্রান্ত হয়। আর যদি ঋতু ভেদ করেন তাহলে সাধারণত শীত এবং বর্ষায় প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। সম্ভাব্য শর্তাবলীর মধ্যে অতিরিক্ত পরিশ্রম, শীতের আধিক্য বা শীত বা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ধারাবাহিকতাভাবে পুষ্টিহীনতার কারণে, নেশাগ্রস্ত যারা ক্রমাগত ধূমপান করে বা মদ্যপান করে তাদের মধ্যে বেশি আক্রান্ত হয়ে থাকে। অতিরিক্ত জনবহুল স্থানে অথবা দূষিত পরিবেশে এই রোগের সম্ভাবনাটা বেশি থাকে। উদাহরণ যদি আপনাকে বলা হয়, যেমন আমিনুল ভাইয়ের একটা বক্তব্য আপনারা হয়তো শুনেছেন, যত সম্ভব হয় ক্রিওজোট মেডিসিনের মধ্যে আপনি মনে বলেছিলেন যে একটা বাচ্চা প্রসব করতে গেলে যদি বাসাতে না করতে পারে তাহলে তাকে মা হওয়ার তার যোগ্যতা নাই। এটা দ্বারা এতটা বোঝানো হয়েছে যে জনবহুল জায়গাতে রোগ জীবাণুটা এত ছড়াছড়ি করে যে মেডিকেলে, যা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার রোগে আক্রান্ত হয়। তার মধ্যে এই নিউমোনিয়াটা হচ্ছে সবচাইতে বেশি মারাত্মক। যতগুলো নিউমোনিয়া প্রকারভেদ আছে তার মধ্যে এই জীবাণু দ্বারা যেটা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে সেটা সবচাইতে বেশি প্রাদুর্ভাব এবং কষ্টদায়ক। আচ্ছা, তারপরে হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাহীনতাই বেশি তাদের মধ্যে আক্রান্ত হয়ে থাকে। আবার যে সকল যারা হচ্ছে ফুসফুস সংক্রামিত বা প্রাথমিক বা পুরাতন অবস্থায় ইনফ্লুয়েঞ্জা বা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিসের প্রভৃতি আক্রান্ত রোগীর ক্ষেত্রে নিউমোনিয়া বেশিরভাগ দেখা যায়। আর যারা অতিরিক্ত ওষুধ খায় বা ড্রাগ নেয় বা হচ্ছে স্টেরয়েড নেয়, তাদের এই জাতীয় রোগের সম্ভাবনাটা খুবই বেশি হয়ে থাকে। আমরা যদি লক্ষ্য করি, আমি লক্ষ্যটা আগে বলে দিয়েছি, তারপরও আমরা একটু বলি যে সাধারণত যে সকল লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে 80% রোগীর ক্ষেত্রেই জ্বর মোটামুটি 1
103 থেকে 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে। আর 70% রোগীর ডান দিকে ব্যথা হয়। তারপর হচ্ছে রোগীর তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়, আর দুর্বলতা, মাথা ব্যথা, সমস্ত শরীর ব্যথা, ক্ষুধাহীনতা এবং প্রলাপ প্রভৃতি অন্যতম লক্ষণ দেখা দেয়। আচ্ছা, আমরা যেটা বললাম যে বিভিন্ন ভাবে আমরা ডায়ালিসিস করতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা একটু পরে আসছি আপনাদের মাঝে যে কিভাবে রিপোর্ট গেলেন দেখা যায়। তার আগে আমি আরো কিছু আপনাদের নিউমোনিয়ার যে প্রকারভেদ আছে সেইগুলো আমি আপনাদেরকে পরিচয় করে দিই। ভাই, আপনি ছবিটা যদি একটু নেক্সট করেন তাহলে একটু ভালো হয়। আচ্ছা, এটাই থাক, ধারাবাহিক হয়নি, তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ হবে। এটা হচ্ছে প্যালমোনারি অ্যাম্বুলোসিস। এটা একটা নিউমোনিয়ার একটা অংশ, একটা রোগ যেটা ফুসফুসের ধমনীর হঠাৎ রক্ত জমাট বাঁধে রক্ত ব্লক হয়ে যায় এবং সাধারণত শরীরের অন্যান্য অংশে থেকে ফুসফুসে আসে রক্ত জমাট বাঁধে, তারপরে এই রোগটা তৈরি হয়। এই রোগের ক্ষেত্রে হচ্ছে খুবই হচ্ছে গুরুতর অবস্থা এবং জীবন সংঘাত অবস্থায় হতে পারে। এবং এটা যখন তৈরি হয়, এটা হচ্ছে শ্বাসকষ্ট, বুক ব্যথা এবং কাশি ইত্যাদি দেখা দিতে পারে। তো এটা হওয়ার যদি কারণ আমরা যদি বলি, তাহলে আমরা সংক্ষিপ্ত যদি বলি ডিভিটি বা ডিপ ভেন থ্রম্বোসিস রোগের ভাবে পিই ঘটে, যে যখন পায়ের গভীর শিরা থেকে রক্ত জমাট বেঁধে ফুসফুসের উপর ভেঙে যায়, সেটা হচ্ছে এই প্যালমোনারি এম্বোলিজম। এটা এটা যদি আপনারা কারণ যদি ধরতে যান, তাহলে হচ্ছে চর্বি বা টিউমারের অংশ বা হচ্ছে বাতাসের বুদবুদ অবস্থার বাধা সৃষ্টি করে এই সমস্যাটা তৈরি হয়। ভাই, তারপরে নেক্সটটা। এগুলা হচ্ছে সব নিউমোনিয়ার হচ্ছে আপনার প্রকার ভেদের কথা বলছি। এই সকল রোগের ক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো তৈরি হয়। হ্যাঁ, এই সকল যখন রোগগুলান হয় তখন আপনার হচ্ছে নিউমোনিয়া এই রোগগুলানের রোগীদেরকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়। আচ্ছা, এটা তো একবারই লাস্টের চিত্র ভাই। তো যাই হোক, তারপরে সমস্যা নাই, আমি সিরিয়াল মেনটেন করছি। টিউবার আগেরটা দিন। হ্যাঁ, আপনার ধারাবাহিকতায় আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে টিউবারকুলোসিস নিউমোনিয়া। হ্যাঁ, এটা সাধারণত আপনারা নাম থেকেই বুঝতে পারছেন যে এটা আসলে কি থেকে নিউমোনিয়া হয়ে থাকে, যেটা যক্ষা ও নিউমোনিয়ার উভয় হচ্ছে ফুসফুসের গুরুতর সংক্রমণের কারণে যদি যা কাশি বা জ্বর, শ্বাসকষ্ট সৃষ্টি করে, তবে যক্ষা, মাইক্রোব্যাক্টেরিজম এবং টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়া দ্বারা এই রোগ হয় এবং দীর্ঘস্থায়ী এবং অন্যান্য নিউমোনিয়া রোগের ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা দ্রুত ছড়িয়ে পড়ে। এটা হ্যাঁ ভাই, পরবর্তীতে একটু ছবিটা বড় করবেন। উপর দিকে ভাই, উপর দিকে। আচ্ছা আচ্ছা, এটা মানে
সিরিয়াল মেনটেন করতে না করার জন্য আমার এটা উপরে নাম লেখা আছে ভাই, একটু দেখেন, তাহলে আমার জন্য একটু বেশি ভালো হয়। এটা এটা হচ্ছে যত সম্ভব লাইন ছাড়া করছে, তার মধ্যেও আমি আপনাদেরকে বলি এটা আচ্ছা এটা থাক, এটা থাক, এটা থাক। আমি এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে যে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ফুসফুসের যে ক্যালাপস সেটা, এটা হচ্ছে এটা এক ধরনের ফুসফুস ভেঙে যাওয়ার অবস্থায় হয়, বা বলতে পারেন চিকিৎসা পরিভাষায় নিউমোথোরাক্স এটা পরিভাষা, এটা হলো এটা এমন একটি অবস্থা যা ফুসফুসের বা যে ফুসফুসের যে অংশ বা প্রাচীর, এই অংশের ফাঁকা জায়গাতে বাতাস জমে ফুসফুসের যে চাপ বা হচ্ছে প্রসারিত হয়, সে প্রসারিত ঠিক মতন হতে পারে না। না হওয়ার ফলে তাদের শ্বাসকষ্ট দেখা দিতে পারে, তারপরে কাশি, জ্বর, তারপরে এই নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিতে পারে এই অবস্থায় যদি থাকে। এটা হচ্ছে আচ্ছা এটা হওয়ার যদি কারণ আপনারা যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এক নাম্বার আঘাত কারণে হতে পারে, সেটা অ্যাক্সিডেন্টের আঘাত হতে পারে বা আর অন্যান্য কোনো কারণবশত আঘাত হতে পারে, ফুসফুসের বিভিন্ন ধরনের রোগের কারণে এটা হতে পারে, তারপর অস্ত্রোপচার যে কোনো অপারেশনের ক্ষেত্রে এটা হতে পারে, যারা অত্যাধিক ধূমপান করে, বিশেষ করে 80-85% রোগীর ক্ষেত্রে ধূমপানকারীদের এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। আর অ্যাটেলটেক্সিস যেটা হচ্ছে ফুসফুসের সংকুচিত অবস্থায় যদি থাকে, সেটা সংকুচিত অবস্থায় যদি না হয় তাহলে এই অবস্থানে হতে পারে। এটার কারণেও নিউমোনিয়ার এই রোগীর ক্ষেত্রে নিউমোনিয়াটা প্রাদুর্ভাব দেখা দেয়। ভাই পরবর্তী ছবি। আচ্ছা এটাও একটু পরে। আচ্ছা এটা হচ্ছে, এদিকে দেখেন, এদিকে তাকান, দেখেন। হ্যাঁ এটা ঠিক আছে, এটারই ওগুলা হচ্ছে প্রকারভেদ। হ্যাঁ এগুলার এটা হচ্ছে মূলত এটা হচ্ছে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে এইটার ভাগ আরো 4টা। হ্যাঁ তো আচ্ছা মানে লাইন ছাড়া হয়েছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা এটা হচ্ছে ছবি যদি আপনার মনোভূত না হয় তাহলে বলেন আমাকে, আমি পাল্টে দেবো, সমস্যা নেই। আচ্ছা না আমি এটা ধারাবাহিকতা ভাবে করতে যাচ্ছি, সমস্যা নাই, আপনার সুবিধার্থে আমি সুবিধা করছি আর কি। আচ্ছা এটা হচ্ছে বনজেটিক কার্সিনোমা। হ্যাঁ এটা মূলত ধূমপায়ীদের এটা হয়ে থাকে। এই রোগে ধূমপায়ীদের হচ্ছে এই রোগটা বেশি প্রাদুর্ভাব হয়ে থাকে। আর হচ্ছে এছাড়াও বেশি দাদা মিউট করেন, রুইদার দাদা মিউট করে নেন। বেশ কিছু নির্দিষ্ট কারণে এটা হয়ে থাকে, তার মধ্যে নিউমোনিয়ার যে উল্লেখযোগ্য কিছু মানে রোগ আছে, সেই রোগের মধ্যে এটা একটা আমি নামগুলো বলি তাহলে আপনার একটু সুবিধা হয়। আব্দুল মোতালেব ভাই, আমি আপনাকে একটু সহযোগিতা করি, সেটা হচ্ছে এই জন্য এভাবে সহযোগিতা, আপনি নিউমোনিয়া বিষয়ে আর 5 মিনিট কথা বলবেন, আপনার সময় 9:30 পর্যন্ত। নিউমোনিয়া 9:30 পর্যন্ত করার পরে তারপরে আপনি হচ্ছে রেপার্টরিতে রুব্রিক দেখাবেন, তারপরে সেই রুব্রিক দেখানোর সময় আপনার হচ্ছে 15 মিনিট, তারপরে ঠিক 9:45 আপনার আলোচনা সমাপ্ত। ঠিক আছে, আপনি এখন আলোচনা করেন। আচ্ছা তাহলে আমি এটা করে দিই, তাহলে আপনি ছবিটা চেঞ্জ করেন। ওকে।
পছন্দ না হলে বলেন নেক্সট, বলবেন আমি করে দেবো নেক্সট, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, নেক্সট করেন, নেক্সট করেন। আচ্ছা, এটা হচ্ছে এই এই যে বনজেটিক যে কার্সিনোমা, এই কার্সিনোমার যে প্রকারভেদ আছে তার মধ্যে এই টিউবারকুলোসিসের নিউমোনিয়ার এটা এই এর অবস্থানে হবে নিউমোনিয়ার। হ্যাঁ ভাই, তারপরে আচ্ছা, সামনের দিকে যান, আর 3টা ছবি দেখাবো, আরেকটা। আচ্ছা, এটা তো বললাম, এটা বললাম। আচ্ছা, আরেকটা, আরেকটা এটা বলেছি, বলেছি, এটা বলেছি না। তাহলে ছবি কালেকশন হয়নি। আচ্ছা ঠিক আছে, ছবি কালেকশন না হলেও সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা আমি যে কয়েকটা বাকি আছে আমি এটা মৌখিক আমি ভাবে বলে দিই। আচ্ছা, ফিলেন্ডাস নিউমোনিয়া, এটা 40 বছরের ঊর্ধ্বে রোগীর হয়ে থাকে। আর হচ্ছে প্রাইমারি এটিপেইলেক্যাল নিউমোনিয়া, এই রোগের অন্যতম হচ্ছে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার কারণে হয়ে থাকে। আর হচ্ছে আরেকটা হচ্ছে স্ট্রাফাইল লোকাল হচ্ছে যে নিউমোনিয়া, সেটা হয়ে থাকে। আচ্ছা, আমি আপনাদের রেপার্টরির হচ্ছে কিছু অংশ দেখাবো, যেহেতু এটা মূলত নিউমোনিয়ার উপরে ওইভাবে আপনারা পাবেন না, তবে লক্ষণ ভেদে কিছু কিছু ক্ষেত্রে আপনারা পাবেন। তো আমি তার মধ্যে হচ্ছে পথ্যটা আমি বলে দিই যে নিউমোনিয়া রোগী যখন হবে তখন পথ্যটা কি পর্যায়ে হতে পারে। তারপরে রুইদাস দাদা আসবে, তারপরে দাদা বলার পরে আমি রেপার্টরিতে আসবো। আচ্ছা, পথ্য যদি আপনারা বলেন তাহলে আপনারা বুঝতেই পারছেন, যেহেতু ঠান্ডা কারণে এই সমস্যা হয়ে থাকে, তাহলে ঠান্ডা থেকে যেন এই রোগীটাকে হচ্ছে দূরে থাকতে হবে এবং এই বিষয়ে নজর দিতে হবে। ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার বন্ধ রাখতে হবে এবং পুষ্টিকর খাদ্য দিতে হবে এবং পূর্ণ বিশ্রামের দরকার এবং প্রয়োজন ছাড়া যেন নড়াচড়া না করে সেই বিষয়ে লক্ষ্য করতে হবে। আর আরেকটা যদি বলি আমি, যে এটা কোন মায়োজমের মধ্যে আছে, যদি মায়োজম আমরা যদি লক্ষ্য করি তাহলে পরে সাইকোটিক আছে, টিউবারকুলোসিস আছে এবং সিফিলিস মায়োজমের প্রভাবে এই নিউমোনিয়াটা হয়ে থাকে ভাই। যদি রুহিদাস ভাই যদি আপনি শেষ করে দেন না, তাহলে একটু ভালো হয় কি, যে এই লোকটাই যেহেতু ভাই এটা বোঝাবে, রিপোর্ট গেলেন বোঝাবে, তাহলে একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি চালু রেডি আছেন? ওকে, জি দাদা, সবার সাথে পরিচিত হয়ে আগে, তারপরে ইনশাল্লাহ কথা হবে। জি, আপনার পরিচয় দিয়ে শুরু করেন আপনি। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস আওতাভুক্ত উপস্থিত সকল চিকিৎসক সকলকে আমার আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা। আমি রুহিদাস বিশ্বাস, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে 17 সালে পাশ করি। আমি হোমিও প্র্যাকটিসে নাই, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করি অ্যাজ এ ল্যাব টেকনোলজিস্ট। ডিজিজ ডায়াগনোসিস আমার কাজ। যাই হোক, আমি আমিনুল ভাইকে জানি কারণ আমি স্যারের চেম্বারে, স্যারের নামটা হলো, স্যারের নামটা কি ছিল আমিনুল ভাই? ডাক্তার ফজলুর রহমান স্যার, তাই না? হ্যাঁ, ফজলুর রহমান স্যারের বিভিন্ন কারণে যাইতাম। আর আব্দুল মোতালিব, আসলে ও খুবই আমার কাছে ছোট ভাই। তো উপস্থিত সকলকে আমার ধন্যবাদ।
আমরা কি এই মুহূর্তে মোট 6 জনে সংযুক্ত আছি ভাই? 10 জন, 8, 9 জন আর কি, 9 জন আছে। আব্দুল মোতালিব খুব সুন্দর করে নিউমোনিয়া নিয়ে আলোচনা করলো। তো আমি ডায়াগনোসিস নিয়ে একটু কথা বলবো। ডায়াগনোসিস নিয়ে তো মোতালিব ভাই পজিটিভ অর্গানিজমের কথা বললো, কি কি অর্গানিজম দিয়ে আমাদের এই নিউমোনিয়া সৃষ্টি হতে পারে। তার ভিতরে আছে স্ট্রেপ্টোকক্কাস, একটা উল্লেখ করছে নির্দিষ্ট করে, সেটা নিউমোনোকক্কাস। স্টাফাইলোকক্কাস আছে, এর ভ্যারাইটি আছে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আছে, এটাও ব্যাকটেরিয়া, কিন্তু ব্যাকটেরিয়া থেকে একটু আলাদা। বিভিন্ন ধরনের ভাইরাস আছে, এর ভিতরে খুব ইম্পর্টেন্ট একটা ভাইরাস যেটা প্রাদুর্ভাব সারা বিশ্বে ছিল, উল্লেখ করছে মোতালিব, সেটা হলো কোভিড-19। এরপরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, ফাঙ্গাস আছে। আমরা অনেক সময় এই নিউমোনিয়াকে ডেফিনেশন বা আলোচনা করতে গিয়ে ফাঙ্গাসটাকে বাদ দিয়ে দিই, যে ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা শুধু নিউমোনিয়া হয়, কিন্তু ফাঙ্গাস দ্বারা হতে পারে। আর একটা শব্দ উচ্চারণ করছে, সেটা হলো এন্টামোবা হিস্টোলাইটিকা। এটা কিন্তু ব্যাকটেরিয়াও না, ভাইরাসও না, ফাঙ্গাসও না, এটা হলো প্রোটোজোয়া। তাহলে আমরা 4 ধরনের মাইক্রো অর্গানিজম দিয়ে এই নিউমোনোকক্কাস পাইতে পারি। সেটা হলো প্রোটোজোয়া, এন্টামোবা হিস্টোলাইটিকা, ফাঙ্গাস, বিভিন্ন ধরনের ফাঙ্গাস আছে, ভাইরাস আছে বিভিন্ন ধরনের, ব্যাকটেরিয়া আছে বিভিন্ন ধরনের। এর ভিতরে বেশি হয় স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস দ্বারা, এবং আরেকটা কিবি ঘটিত, যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আচ্ছা, এবারে আমরা ডায়াগনোসিস নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো, যখন একজন নিউমোনিয়া ব্যক্তি, সে বাচ্চা, মধ্যবয়স্ক বা যাদের বয়স অনেক বেশি, যারই হোক, যখন একজন ফিজিশিয়ানের কাছে আসবে, তখন আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু করি। এর ভিতরে প্রথমে আমরা করতে পারি ফিজিক্যাল এক্সামিনেশন। সেটা কি করে, ডাক্তার আসার সাথে সাথে ডাক্তার রোগীকে দেখে সমস্যাটা শুনে, এবং প্রথমেই সে একটা স্টেথোস্কোপ দিয়ে বুকে ধরে যে তার বুকের অবস্থাটা কি। একজন ফিজিশিয়ান স্পষ্ট করে বা খুব ভালো করেই জানে যে নর্মাল অবস্থায় স্টেথোস্কোপে কেমন সাউন্ড দেবে, আর যখন অসুস্থ তখন কেমন সাউন্ড দেবে ওই স্টেথোস্কোপে। তো মোতালিব বলল যে যখন অ্যাবনর্মাল হয়, যখন অসুস্থ হয়, তখন শব্দটা আসলে একটু নয়েজি থাকে, ছাই থাকে, ঘর ঘর শব্দ থাকে। কিন্তু আর যখন মানে সুস্থ থাকে, তখন হার্টের বিটটাই ভালো শোনা যায়। হার্টের যে 2 ধরনের বিট আছে, সেই দুটো শোনা যায়, কিন্তু ফুসফুসের তেমন কিছু মানে সেটা কানে আসে না। এটা গেল ফিজিক্যাল এক্সামিনেশন। এরপরে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা এক্সরে। আমরা এখন মনিটরে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা একটা নর্মাল এক্সরে ছবি। এখানে দেখেন আমাদের পুরা 2 পাশে যে লাংস, আমাদের সামনে স্টার্নাম, বুক বরাবর স্টার্নামটা দেখা যাচ্ছে। স্টার্নামের 2 পাশে, এক পাশে হৃৎপিণ্ডটা একটু বাড়তি, আর এক পাশে সামান্য দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা রিবস, আমাদের বুকের যে রিবস গুলো খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে, এবং পুরা ছবিটা প্রায় একরকম কালো। এই যে ছবিটা দেখা যাচ্ছে কালো কালো, এইটাই লাংস। এটা হলো যখন একজন ব্যক্তি নর্মাল থাকবে, সুস্থ থাকবে। আমাদের তাহলে আগে সুস্থ একজন ব্যক্তির এক্সরে জানতে হবে যে একজন সুস্থ ব্যক্তি যার ফুসফুস পুরোপুরি সুস্থ কেমন। তাহলে এই ছবিটা খুব ক্লিয়ার একজন সুস্থ ব্যক্তির জন্য, এবং এখানে দেখেন রিবস গুলো খুব স্পষ্ট, এবং উপরের যে চূড়া, লাঞ্জের যে চূড়া, এটা দেখেন ক্লাভিকল, আমাদের এখানে যে একটা বোন থাকে, এটা নাম ক্লাভিকল। এই ক্লাভিকলের উপরে একদম স্পষ্ট উপরে দেখা যায়, এবং এভাবে টাচ করা যায়। এভাবে যারা ভালো ফিজিশিয়ান, এরা কিন্তু বুঝতে পারে যে আমার এভাবে টাচ করলে এই ফুসফুসটা বোঝা যায়, একদম চূড়া পর্যন্ত বোঝা যায়। এবং নিচে যে ডায়াফ্রাম, সেই অংশটাও পরিষ্কার আছে। ভাই পরের ছবিটা কাইন্ডলি। আচ্ছা, এই ছবিটা দেখেন, আগের ছবিটার আর এই ছবিটা আকাশ পাতাল পার্থক্য। এক পাশে লাংস প্রায় নাই, আর এক পাশেরটা 50% ধরা যায়। এখন আমরা এই দেখেন, এই পাশটা, ডান পাশটা যদি হিসাব করি, ডান পাশটা দেখেন সাদা সাদা আছে, মানে কালো কালো না, নর্মাল কিন্তু কালো কালো হবে। এখানে আছে সাদা সাদা। তাহলে এখানে কি থাকতে পারে, কি কারণে সাদা স্পট আসতে পারে? এটা এখানে ফুলের জমতে পারে, ফুলের পানি জমতে পারে,
তারপরে পাস হইতে পারে, ইনফেকশন হলে তো পুজ হবে, তাহলে পাস হইতে পারে, এবং কিছু এয়ারও থাকতে পারে। এই কারণে কিন্তু নর্মাল কালো আসবে না, আসবে এরকম সাদা সাদা স্পট স্পট। এটা হলো এক্স রে ব্যাপার। কাইন্ডলি পরের ছবিটা। আচ্ছা, এরপরে আমরা কিছু রক্ত পরীক্ষা করব, বা রক্ত পরীক্ষার জন্য দেয়, যখন যার যেরকম প্রয়োজন সেভাবে দেয়। আমি অল্প কালেকশন করতে পারছি। আচ্ছা, প্রথমেই দেয় সিবিসি, টোটাল কমপ্লিট ব্লাড পিকচার। সেখানে টোটাল কাউন্ট, একটা টোটাল বাইক কি বড় করা যাবে একটু, জি সে কিনা জানি না। আচ্ছা, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি আমি সংক্ষেপে লিখছি। টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি নরমালি থাকে আমাদের অ্যাডাল্টে 4000 থেকে 11000 mm অফ ব্লাড। আচ্ছা, এখন যদি ভাইরাল ইনফেকশন হয়, এটা 4000 থেকে নিচে নেমে যায়, তাহলে আমরা সিবিসি রিপোর্ট দেখে বুঝতে পারবো যে 4000 থেকে নিচে যখন নেমে গেছে, তাহলে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন না ভাইরাল ইনফেকশন। তাহলে এটা এটা ভাইরাল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশনে উপরের যে লেভেলটা আছে 11000, এটার উপরে উঠে যায়। তাহলে আমাদের কিন্তু এখানে আইডেন্টিফাই করতে পারতেছে যে এটা ব্যাকটেরিয়া দ্বারা গঠিত অথবা ভাইরাস দ্বারা গঠিত। এরপরে ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট, যেখানে নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ব্যাজোফিল এগুলো আলাদা করে লেখা থাকে। তো আমি এখানে দুইটা উচ্চারণ রাখছি, সেটা হলো নিউট্রোফিল, এন দিয়ে নিউট্রোফিল বুঝাইছি, এবং একটা অ্যারো চিহ্ন দিচ্ছি, অ্যারো চিহ্নটা উপরের দিকে। এই ব্যাকটেরিয়া গঠিত নিউট্রোফিলটা বেশি থাকে, নর্মাল রেঞ্জের চেয়ে বেশি থাকে। নর্মাল রেঞ্জ হলো এটার সম্ভবত 20 থেকে 70 পর্যন্ত। আচ্ছা, এর উপরে উঠে যাবে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে। তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে টোটাল কাউন্ট বাইরে যাবে, নিউট্রোফিল বেড়ে যাবে। মানে নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ব্যাসোফিল এইগুলো নিয়েই তো টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি। আচ্ছা, এরপরে নিউট্রোফিল কমে যাবে কোথায়? ভাইরাল ইনফেকশন হলে নিউট্রোফিল কমে যাবে। আচ্ছা, আর যে কোনো ইনফেকশনে ইএসআর বেড়ে যায়। ওই যে আমি একটা অ্যারো চিহ্ন দিয়েছি উপর দিকে, এটা বেড়ে যাওয়ার চিহ্ন। আমাদের ছেলেদের ক্ষেত্রে ইএসআর হলো 0 to 10 মিলিমিটার অফ ফার্স্ট আওয়ার। আচ্ছা, 0 to 10 আমি সংখ্যায় বলতেছি। আর মেয়েদের ক্ষেত্রে সেটা 0 থেকে 20 পর্যন্ত। কিন্তু যখন নিউমোনিয়াল ইনফেকশন আসবে বা কেস আসবে, তখন এটা ইএসআরটা বেড়ে যাবে। এরপরে পিএলসি, প্লেটলেট কাউন্ট, টোটাল প্লেটলেট কাউন্ট। আচ্ছা, এখানে একটু বোঝার বিষয়, যারা আছে আজকে আমাদের সাথে, টোটাল প্লেটলেট কাউন্ট বিভিন্ন কারণে কমে, এবং আমরা সবাই বলবো যে ডেঙ্গু রোগীদের প্লেটলেট কাউন্ট কমে যায়। মোতালিব, ঠিক আছে? ডেঙ্গু রোগীদের প্লেটলেট কাউন্ট কমে যায়, কিন্তু 2 দিন আগে মাত্র ইনফেকশন হয়েছে বা আজকে ইনফেকশন হয়েছে, আজকেই পরীক্ষা করছি, আজকেই কিন্তু আমি হুট করে প্লেটলেট কাউন্ট কম পাবো না, পাবো ডে বাই ডে। মানে আজকে যা পাবো কালকে একটু কম পাবো, তারপরে আর একটু কম পাবো। এবং আমি তো এখানে 10,000 পর্যন্ত রিপোর্ট করছি। এরপরে করার সৌভাগ্য হয় না, এই কারণে যে আসলে তখন ডাক্তার রুগীকে আর রাখে না, কারণ ওই রুগীটা খুব ক্রিটিক্যাল অবস্থায় চলে যায়। এখন ভাইরাল ইনফেকশনে বা নিউমোনিয়াতে কিন্তু বিশেষ করে ভাইরাল ইনফেকশন যখন হবে, তখন প্লেটলেট কমে যাবে। তাই প্লেটলেট কমে গেলেই আমরা তাকে ডেঙ্গু কিন্তু ধরে নেব না। ক্লিয়ার মোতালিব? যখন এই প্লেটলেট কমে যায়, সবাই বলে ও ডেঙ্গু হয়েছে। কিন্তু যে কোনো ভাইরাল ইনফেকশনে আমাদের সাধারণ সর্দি জ্বর হইলেও ভাইরাল এই ডেঙ্গুটা প্লেটলেট কাউন্টটা কমে যাইতে পারে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত গেল, ইএসআর পর্যন্ত আলোচনা করলাম। আর একটা সিআরপি আছে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এইটা পজিটিভ আছে, কিন্তু এটা পজিটিভ হুট করে আসে না। যদি অনেক দিন ধরে রুগী হয়, সে চিকিৎসা নেয় নাই, অর্থাৎ সেটা মোটামুটি 10, 12, 15, 20 দিন, তখন সাধারণত সিআরপিটা পজিটিভ হয়। এটা একটা অ্যাবনর্মাল প্রোটিন। যখন শরীর ফাইট করে পারে না জীবাণুর সাথে, তখন ও একটা প্রোটিন সিক্রেশন করে শরীর, সেটা হলো সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এটা একটা অ্যাবনর্মাল প্রোটিন। সকল অবস্থায় আমাদের সিআরপি নেগেটিভ থাকে, কিন্তু যখন কোনো আমরা রোগে আক্রান্ত হই, তখন সিআরপিটা বেড়ে যায় এবং পজিটিভ আসে। এবং এটা দ্বারা বোঝা যায় যে ওর ডিজিজটা অনেক ক্রনিক অবস্থায় চলে গেছে, এখন আর একুট অবস্থায় নাই। আচ্ছা, এরপরে আমরা অক্সিজেন লেভেল দেখি, যে ওর শ্বাসকষ্ট হচ্ছে, আমরা তো অক্সিজেন দেই সাধারণত। অক্সিজেন হাসপাতালে গেলে যখন শ্বাসকষ্ট হয়, তখন অক্সিজেন দেয়। তাহলে অক্সিজেন লেভেলটা দেখা যায়।
এটা যে মিটার দিয়ে মাপে সেটা হলো অক্সিমিটার, পালস অক্সিমিটার, অক্সিজেন লেভেল দেখে। এটা সাধারণত 20 থেকে 100 পর্যন্ত নর্মাল থাকে, এর নিচে যত কমে। যখন কোভিড ছিল তখন কিন্তু এই পালস অক্সিমিটার খুব চলছে। আমার মনে হয় হোমিও প্র্যাকটিস ফার্মেসিতেও পালস অক্সিমিটার তখন ডাকতো। আচ্ছা, এরপরে স্পুটাম আমরা কফের পরীক্ষা করতে পারি। আমরা জানি আগে 3 সপ্তাহ বেশি যদি কাশি হতো তাহলে কফ পরীক্ষা করতে হবে, এখন কিন্তু 1 সপ্তাহ হলে কফ পরীক্ষা করতে হবে। এবং কফের বিভিন্ন ধরন আছে, আমরা কফের এ বি এক্সটেন্ড করতে পারি। অ্যাসিড ফাস্ট বেসিলাই, আমি সংক্ষেপে লিখছি এপি, অ্যাসিড ফাস্ট বেসিলাই। এটা দ্বারা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যায়, যেটা আব্দুল মোতালিব বলল আলোচনায় যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারাও নিউমোনিয়া হতে পারে। আচ্ছা, এরপরে আমরা ব্যাকটেরিয়া পাওয়ার জন্য যে টেস্ট করবো সেটার নাম গ্রাম স্টেন, যে আমি লিখে দিচ্ছি গ্রাম স্টেন। এই গ্রাম স্টেন দ্বারা ব্যাকটেরিয়া, 2 ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যেতে পারে, একটা স্ট্রেপ্টোকক্কাস, এর বিভিন্ন ভ্যারাইটি আছে, আর একটা স্টাফাইলোকক্কাস, এরও বিভিন্ন ভ্যারাইটি আছে। আর একটা আছে যক্ষ্মা নির্ণয়ের আর একটা ভালো পদ্ধতি আছে, এবং সবচেয়ে উন্নত, 5,000 টাকার উপর খরচ হয় এবং সম্পূর্ণ সকল হাসপাতাল ফ্রি, সকল কফের পরীক্ষা সকল হাসপাতালে ফ্রি। এটা হলো জিন এক্সপার্ট বলে, মানে খুব অল্প সংখ্যক জীবাণু থাকলেও সেটাকে এমপ্লিফাই করে সংখ্যায় বেশি এনে সেটা ডিটেকশন করা। এটা হলো জিন এক্সপার্ট ফর স্পুটাম। আচ্ছা, এরপরে যেটা লিখছে সিএস ফর প্লুরাল ফ্লুইড। আমরা জানি লাঞ্জের কভারকে প্লুরা বলে, লাঞ্জের কভারে প্লুরা বলে। যখন লাঞ্জ ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ নিউমোনিয়া হয় তখন ওর ভিতর পানি জমে, পানি জমে গেলে ওই যে খোলা ছবিগুলো আছে, নর্মাল ছবি তো কালো হবে, গোলাটে হবে বা সাদা স্পট হবে, তখন ওই প্লুরাল ফ্লুইড থেকে প্লুরাল ফ্লুইড সংগ্রহ করে কালচার করা হয়, ল্যাবে ব্যাকটেরিয়া জন্মানো হয়, এবং সেই ব্যাকটেরিয়া কোন জীবাণুতে মরবে তার জন্য টেস্ট করা হয়, সেটা বলে সেনসিটিভিটি। তাহলে সিএস আমরা বুঝলাম কালচার এন্ড সেনসিটিভিটি, মানে যদি জীবাণু থাকে জন্মাবে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে লাগে প্রায় 45 ডেজ, এবং অন্যান্য ব্যাকটেরিয়া সাধারণত 72 ঘন্টা, অর্থাৎ 72 ঘন্টার কমে কেউ রিপোর্ট দিতে পারবে না। অর্গানিজম জন্মলে অনেক সময় আরো সময় বেশি লাগতে পারে, আর অর্গানিজম যদি না জন্মে তাহলে 72 ঘন্টা রিপোর্ট দিয়ে দেবে। আর যদি টিবি জীবাণু জন্মায় তাকে রিপোর্ট পাইতে মিনিমাম 45 ডেজ। ভাই আমি শেষ করে দেবো। এরপরে সিটি স্ক্যান একটা আছে, সিটি স্ক্যান নিয়ে আমি খুব একটা বলতে পারবো না, এটা সিটি স্ক্যান করতে পারি, পিসিআর করতে পারি। পিসিআর দ্বারা আমরা ব্যাকটেরিয়ার ডিএনএ, ভাইরাসের ডিএনএ বের করে আমরা সেটা বলতে পারবো যে এটা ব্যাকটেরিয়া গঠিত বা কোন ধরনের ব্যাকটেরিয়া গঠিত বা কোন ধরনের ভাইরাস গঠিত, সেটা হলো পিসিআর। পিসিআর একটা টেস্ট, খুব উন্নত মানের, মডার্ন কি বলে এটা বর্তমান সময়ের। আর একটা আছে বার্ন ফ্যামিলি, হ্যাঁ ডান পাশে ও যে BUN, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। এটা নর্মাল রেঞ্জ হলো 7 থেকে 20, 7 to 20 মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, নিউমোনিয়া রোগীদের 20-এর উপরে উঠে যায় এই ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। তাহলে মোটামুটি আমি ডায়াগনোসিস নিয়ে শেষ করলাম সময়ের ভিতরে। আজকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, আমার কথা শোনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রোহিদাস ভাইকে চমৎকার আলোচনা করার জন্য। আমরা আশা করছি খুব উপকৃত হব আপনার আলোচনা থেকে, এবং ভবিষ্যতে এরকম আলোচনা জন্য অনুরোধ থাকবে আপনার প্রতি। আমরা আশা করব ভবিষ্যতে আমরা এরকম আলোচনা পাবো। এবার আমরা আবার আব্দুল মোতালেব ভাইয়ের কাছে চলে যাচ্ছি। দাদা আপনি একটু মিউট করে নেবেন। অসংখ্য ধন্যবাদ রবিদাস দাদা। উনি হচ্ছে অনেক আন্তরিক এবং আমাদেরকে এত সুন্দরভাবে এত কিছু বুঝেছে, এজন্য অনেক 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 ধন্যবাদ। আর আগাম একটু বলে রাখি ভাই, আপনাকে কিন্তু অনেকেই চাচ্ছে যে সামনের দিনে রিপোর্ট গুলো যেন নিয়ে আলোচনা করেন।
এটা অনেকেই চাচ্ছে, আপনিও লক্ষ্য করলে হয়তো মেসেজগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা ভাই আমি কিন্তু ছবিগুলো দেখতে পাচ্ছি না, মানে দেখতে পাচ্ছি কিন্তু রুব্রিক গুলো পড়া যাচ্ছে না, করতে পারছেন। একটু বড় যদি করতেন তাহলে একটু বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটু ছোট, আরেকটু ছোট, সবসময় এই মাপের করে রাখবেন। তো যাই হোক, আশা করব যে রুইদা দাদা আমাদের সাথে থাকবে। তো আমরা রেপার্টরি বিষয়ে আমরা আসি। রেপার্টরি হচ্ছে একসাথে সবগুলো পাবেন না, পর্যায়ক্রমে পাবেন। আর আমরা শুরুতেই বলে থাকি যে আমাদের রেপার্টরির অংশগুলো শুরু করে, মানে যেটা মূল রুব্রিক, সেই মূল রুব্রিকটা হচ্ছে মানে হারিয়ে ফেলা যায়, একসাথে করা যায় না, এটা একটু সমস্যা হয়। তাই আমরা যে রুব্রিকটা আসছে সেই রুব্রিকটা নিয়েই আলোচনা করছি। আর আপনারা এই রুব্রিক গুলা নিয়ে দেখলেই আপনার রেপার্টরিটা খুঁজে পাবেন। যেমন যদি এনজাইটি বা উৎকণ্ঠার মানে নিউমোনিয়ার মধ্যেই উৎকণ্ঠা আছে বা এনজাইটি আছে, সেক্ষেত্রে এই ওষুধগুলো আছে, অ্যান্টিম টার্ট আছে, আর্সেনিক আছে, চিলিডিয়াম আছে, এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেড। ভাই খুব তাড়াতাড়ি, সময় খুব কম। হ্যাঁ, আচ্ছা, এটা একটাই ডুপ্লিক। আচ্ছা, এটা হচ্ছে যদি নিউমোনিয়ার কারণে যদি অনিদ্রা হয় বা নিদ্রাচ্ছন্ন হয়, আচ্ছন্ন বোধ হয়, সেক্ষেত্রে চেলিডিয়াম এবং ফসফরাস হয়ে থাকবে। ভাই নেক্সট। আচ্ছা আচ্ছা, নিউমোনিয়ার কারণে তার মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে থাকবে, সেক্ষেত্রে ফার্স্ট গ্রেডে আছে সালফার, তারপরে ভেরিকটাম অ্যালবো আছে ফার্স্ট গ্রেডে। বাকি এটা অন্যান্য গ্ল্যান্ড, সেগুলো আপনারা পরবর্তীতে দেখে নেন। ভাই আমি রুব্রিক গ্ল্যান্ড শুধু আপনাদেরকে বলার চেষ্টা করছি। এটা আমরা বললাম যে ফুসফুসে মানে নিউমোনিয়ার কারণে যেটা এনজাইটি, ভাই এই রুব্রিকটা বারবার আসছে আর কি। আচ্ছা যাই হোক, আচ্ছা, এটা হচ্ছে একদম সহ্যজাত, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই রুব্রিকটা হচ্ছে সদ্যজাত, যেই মানে ছোটদের জন্য যে নিউমোনিয়াটা হয়ে থাকে তাদের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট গ্রেডের, হচ্ছে অ্যান্টিমটার্ট, ইপিকাপ এবং ফসফরাস, এটা ফার্স্ট গ্রেডের। এই রুব্রিকটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা রুব্রিক। আপনারা পরবর্তীতে এটা নোট করলে নোট করতে পারেন, অথবা বারবারে দেখে এটা আপনারা স্মরণে রাখতে পারেন। বাই নেক্সট। এটা হচ্ছে মূল, একটু আচ্ছা একটু দাঁড়ান। আহা, আমরা আব্দুল মোত্তালেব ভাইকে তো পাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে মূল রিব্রিক যেটা আছে, হচ্ছে চেস্টের হচ্ছে নিউমোনিয়া, দেখতে পাচ্ছেন ফুসফুস প্রদাহ। মূলত নিউমোনিয়া মানে ফুসফুসের প্রদাহ, মানে খুব সাধারণ কথায় যদি বলা যায়, এই মেডিসিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেডিসিনগুলো আছে। আমার কথা শুনতে পাচ্ছেন কি সবাই? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ভাই। তারপরে যে রুব্রিকগুলো দেখেন, চেস্ট পেইন, নিউমোনিয়া আফটার, এই যে হচ্ছে নিউমোনিয়ার পরে বুকে ব্যথা হলে, তারপরে আছে হচ্ছে উজ্জ্বলের অভাব, মানে নিস্তেজ ভাব যেটা আসে, সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনটাকে দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখেন ফুসফুসে প্রদাহ, নিউমোনিয়া অপচিকিৎসার ফলে বা অবহেলিত হওয়ার পরে এই মেডিসিনগুলো আসে। দীর্ঘদিন অথবা চিকিৎসা না হওয়ার পরে যে মেডিসিনগুলো আসে সেটা হচ্ছে এগুলা। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন কাশি, শক্ত কঠিন নিউমোনিয়ার পরে হার্ড কফ হচ্ছে যদি নিউমোনিয়ার পরে হয়, সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলো আসতেছে। তারপরে
ফুসফুসের প্রদাহ নিউমোনিয়ার মধ্যে। ডিলুরিয়াম, প্রলাপ বকা। নিউমোনিয়ার মধ্যে যদি প্রলাপ থাকে, প্রলাপ বকা থাকে, প্রলাপ মানে তো আমরা বুঝি যে সাধারণত জ্ঞান শূন্য অবস্থায় যেরকম কথাবার্তা বলে মানুষ, এলোমেলো কথাবার্তা বলে, সেই কথাগুলো যদি থাকে, প্রলাপ যদি থাকে হচ্ছে, সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলা আমরা হচ্ছে যে ফার্স্ট গেটে আছে, এগুলা সেকেন্ড গেটে আছে, দেখতে পাচ্ছেন, এভাবে পাওয়া যাবেন। তারপরে হচ্ছে আব্দুল মোতালেব ভাই, আপনি আসছেন তো? বলেন। না, আপনি করছেন। আপনি ছিলেন না বলে আমি করছি, সময় নাই তাই জন্য মনে না, করলাম। আমাকে অ্যাপস থেকে বাইর করে দিয়েছিল আর কি। আচ্ছা, যাই হোক, বলেন। ভাই, আপনি বলেন, আপনার হাতে ছবি আছে তো, আপনি বললে একটু বেশি ভালো হয়। আচ্ছা, বিকৃত হচ্ছে কদাকার নিউমোনিয়া, সেই ক্ষেত্রে চেলিডোনিয়াম হচ্ছে থার্ড গ্রেডের একটা মেডিসিন। তার পরবর্তীতে আছে হচ্ছে ফিভার, নিউমোনিয়ার সময় যদি জ্বর, হ্যাঁ সরি ফেয়ার, ফেয়ার হচ্ছে ফেয়ার নিউমোনিয়া ভয়ের কারণে যদি হচ্ছে নিউমোনিয়া, সেক্ষেত্রে অ্যাকোনাইট। তার পরবর্তীতে আছে, এটা হয় কি, এই জিনিসগুলো তো আমার না, সেজন্য আমার তো খেয়ালও নাই তারপরে কি আছে বা কোন জিনিস আছে জানি না। আমার কাছে সামনে যেটা আসতেছে সেরকম ভাবে আর কি হচ্ছে ডায়রিয়া হচ্ছে নিউমোনিয়ার মধ্যে যদি হচ্ছে ডায়রিয়া হয়, সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে স্কিন ড্রাই নিউমোনিয়ার সময় যদি ত্বকটা শুষ্ক হয়ে যায়, সেই ক্ষেত্রে এই মেডিসিন সবগুলোই ফার্স্ট গ্রেডে, একদম লাল কালিতে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি আমরা। তার পরবর্তীতে পাকস্থলী পেট বমি ভাব নিউমোনিয়ার সময় যদি বমি ভাব হয়, তাহলে অ্যান্টিমটাট ইপিকাক খুবই ভালো মেডিসিন। আমি একটা কথা বলি এখানে, সাধারণত আমার জ্ঞানে, আমি যদি খুব ভুল না করি, তাহলে হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে, একদম নিউবর্ন বেবির কথা বলছি না, এমনিতেই বাচ্চাদের ক্ষেত্রে সবচাইতে বেশি যে ওষুধটা কাজে লাগে বা দরকার হয়, সেটা হচ্ছে অ্যান্টিমটাট। একদম যদি এক নাম্বারে ধরো আমার মানে এরকম বলা যায়, আমার কাছে আমার জ্ঞানে মনে হয়, এটা আমি কিন্তু এটা আমার কথা বলতেছি, আমার জ্ঞানে মনে হয় যে 10টা যদি নিউমোনিয়ার বাচ্চা আসে, তাহলে হয়তো বা 5-7টাই হচ্ছে অ্যান্টিমটাট হবে। আচ্ছা, তার পরবর্তীতে কাশি তীব্র নিউমোনিয়ার পরে এই মেডিসিনগুলা। তারপরে হচ্ছে দেখেন ক্রনিক পুরাতন নিউমোনিয়ার পরে ক্রনিক কাশি যদি হয় পুরাতন নিউমোনিয়ার পরে, সেক্ষেত্রে আর্সেনিক হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন। তারপরে স্কিন হিট নিউমোনিয়ার সময় যদি ত্বক হচ্ছে খুব উত্তাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই যে ফার্স্ট গ্রেডের মেডিসিন, এই মেডিসিনগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো মেডিসিন। আমাদের আসলে রুব্রিক দেখানোর কারণ হচ্ছে আত্মবিশ্বাস জন্মানো, আপনারা যেন বুঝতে পারেন যে হ্যাঁ এই মেডিসিনগুলো আছে, এই জায়গায় এগুলো খুঁজে পাওয়া যায়, এই আর কি, মানে হোপলেস না হওয়া, আত্মবিশ্বাসী হওয়া যে অনেক ওষুধ আছে, আমরা তো চিকিৎসা করতেই পারি, দিতেই পারি। এটার দ্বারা আমরা এটা বুঝাই যে হচ্ছে এই ওষুধ মানে রোগের আমাদের কি পরিমাণ ওষুধ আছে, কি পরিমাণ চিকিৎসা আছে, আর যেখানে চিকিৎসা আছে সেখানে তো চিকিৎসা করতে দোষ কি। তার পরবর্তীতে দেখেন পাকস্থলী পেট বমি করা নিউমোনিয়ার সময়, তাহলে এই যে অ্যান্টিমটাট ইপিকাক, এগুলোই মানে ওই যে বললাম, অ্যান্টিমটাট ইপিকাক নিউমোনিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। এই যে জ্বর টাইফয়েড ফুসফুসে প্রদাহ নিউমোনিয়ার সময়, টাইফয়েড জ্বর সাথে নিউমোনিয়ার সময় এই মেডিসিনগুলো আসে। আমরা জানি টাইফয়েড জ্বরে হচ্ছে সাধারণত ব্যাকটেরিয়া হচ্ছে ব্রায়োনিয়া জেলসিমিয়াম, এই মেডিসিনগুলোই বেশি আসে, রাস্টাক্সও আসে, তবে মনে হয় সবচেয়ে বেশি ব্যাকটেরিয়াই হয় বেশি। তার পরবর্তীতে হৃৎপিণ্ড দুর্বল নিউমোনিয়ার পরে। তারপরে নিদ্রা ঘুম ভাব নিউমোনিয়া, তাহলে এই মেডিসিনগুলো আছে। আমরা শেষের দিকে চলে আসছি। নিউমোনিয়া নারীর গতি, পূর্ণ নারীর গতি, তাহলে এই যে মেডিসিনগুলো আছে। তার পরবর্তীতে মনে হয় শেষ
এইটা অজ্ঞানতা, নিউমোনিয়া, আনকনসিয়াস যখন হয়ে যায়, জ্ঞান শূন্য অবস্থায় যখন চলে আসে নিউমোনিয়ার জন্য, সেই আনকনসিয়াস অবস্থার মেডিসিনগুলো হচ্ছে চেলিডোনিয়া, ফসফরাস, তারপরে হেমোরয়েড, নিউমোনিয়া উইথ হচ্ছে ষড়যন্ত্র মানে পাইলস যদি হয় নিউমোনিয়ার সাথে, সেই ক্ষেত্রে হাইপেরিকা। আব্দুল মোতালেব ভাইকে ধন্যবাদ, বিভিন্ন জায়গা থেকে বেশ অনেক রুব্রিক সংগ্রহ করছে নিউমোনিয়া সম্পৃক্ত। এই যে নিদ্রা, ঘুমের অভাব, নিদ্রাহীনতা, স্লিপনেস, নিউমোনিয়ার সময় যদি ঘুমের অভাব হয় সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলো আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে হচ্ছে নিউমোনিয়ার সময় কাশি বসা মানে উঠে বসতে বাধ্য হয়, সেই ক্ষেত্রে স্পঞ্জিয়া হচ্ছে থার্ড গ্রেডের মেডিসিন। অনেক সময় একটাই মেডিসিন আছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই একটা মেডিসিন, একটা রুব্রিকে একটা মেডিসিন থাকুক, ওই মেডিসিনটা দিলেই মানে সমস্যার সমাধান হয়ে যায়, অন্য মেডিসিন দরকার হয় না। তো তারপরে অস্থিরতা বোধ, রেস্টলেসনেস, ফুসফুসের প্রদাহ নিউমোনিয়ার সময়, তাহলে পাইরোজেন রাস্টক্স। তারপরে ইনফরমেশন, সাইকোসিস ইনফরমেশন হচ্ছে তাহলে নেটটাম সালফ। এই তো আমাদের রুব্রিক শেষ, আমাদের আলোচনার সময়ও শেষ। ইনশাল্লাহ আবারও আলোচনা থাকবে সামনের দিন আলোচনা হবে হচ্ছে কার্বোনিমিনেস নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ সামনের দিনে। এই শুভকামনায় আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।